যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইউলিসিস। ওকে, দেখো এই ইউলিসিস যে পোয়েমটা রয়েছে তোমাদের পোয়েট্রি পেপারে, কিন্তু এই ইউলিসিসটা রয়েছে। সো হোয়াট উই সি ইজ ইউলিসিস এই কবিতাটা লিখেছেন হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন। ওকে, প্রথমত আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, তারপরে কিন্তু উইল ডেলভ ইনটু দ্য ডিটেল অফ দ্য পোয়েম। মনে রাখবে যে অ্যালফ্রেড লর্ড টেনিসন উনি একজন ভিক্টোরিয়ান এজের রাইটার, উনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান এজ হচ্ছে 1837 থেকে 1901, এই সময়কালটাকে বলা হয় ভিক্টোরিয়ান এজ। ওকে, সো অ্যালফ্রেড লর্ড টেনিসন ইজ এ ভিক্টোরিয়ান পোয়েট। উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং মনে রাখবে এই কবিতাটা, ওকে, এই কবিতাটার মোস্ট ইম্পর্টেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। সবার আগে এটা বুঝতে হবে তোমাকে যে তিনটে ব্যাকগ্রাউন্ডের উপরে মোটামুটি এই কবিতাটা দাঁড়িয়ে রয়েছে। ওকে, তিনটে ব্যাকগ্রাউন্ডের উপরে এই কবিতাটা দাঁড়িয়ে আছে। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পোয়েম ইজ অ্যাবাউট। ওকে, তিনটে ব্যাকগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে রয়েছে। কি কি ব্যাকগ্রাউন্ড? যে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে গ্রিক মিথোলজি। 2 নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড নাম্বার 3 ইজ যেটা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ান ব্যাকগ্রাউন্ড। এই তিনটে ব্যাকগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে কিন্তু এই কবিতাটা লেখা। তাই প্রথমে সবার আগে যেটা বুঝতে হবে, এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু এই কবিতাটাকে একবারেই ধরতে পারবে না। সো দেখা যাক এই কবিতাটা সম্পর্কে আগে কিছু কথা বলে রাখি। দেখো এই কবিতাটা লেখা হয়েছে 1833। এই কবিতাটা লেখা হয়েছে 1833, পাবলিশ হয়েছে 1842। ওকে, এটা হচ্ছে রিটেন, লেখা হয়েছে কবে? when the poem was written in 1833 and when the poem was published in 1842. ওকে, সো আচ্ছা, এই পোয়েমটার বেসিক কিছু পয়েন্টস যেগুলো বলছি, যে পোয়েমটার ফর্ম, যদি বলা এই কবিতাটার ফর্মটা কি, সেটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ, এই কবিতার ফর্মটা হচ্ছে ড্রামাটিক মোনোলগ। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ড্রামাটিক মোনোলগটা কি? দেখো, ড্রামাটিক মোনোলগ হচ্ছে একজন স্পিকার যখন একটা মানে লং স্পিচ দেবেন। ওকে, সেটাই হচ্ছে আমাদের ড্রামাটিক মোনোলগ। বুঝতে পারলে? দেখা যাচ্ছে ইন সো হ্যাঁ, হোয়াট ইজ বুঝতে হোয়াট ইজ পেরেছি। ড্রামাটিক মোনোলগ? ড্রামাটিক মোনোলগ, ওয়ান স্পিকার স্পিক্স টু সাইলেন্ট লিসনার্স, সেখানে সাইলেন্ট লিসনার্স থাকতে পারে, and reveals the his character throughout his speech। মানে দেখো মোনোলগ, মোনো মানে একজন, হ্যাঁ, ওয়ান মানে ইট ইজ আ লং স্পিচ গিভেন বাই আ সিঙ্গেল স্পিকার। ড্রামাটিক মোনোলগটা কি? একটা লং স্পিচ, একটা লম্বা বক্তব্য দেবেন। ওকে, সেটা মাথায় রাখতে হবে। এবার চলো এই কবিতাটার বেসিক ইনফরমেশন জানার পরে ব্যাকগ্রাউন্ড গুলো সম্পর্কে জানবো। সবার আগে কোন ব্যাকগ্রাউন্ডটা দেখবো আমরা? সবার আগে আমরা দেখবো যে এই যে গ্রিক মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রথমে। ওকে, গ্রিক মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা সবার আগে আমাদের দেখতে হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো গ্রিক মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড এট ফার্স্ট। সো হোয়াট উই সি দ্যাট এই যে নামটা না ইউলিসিস, এই নামটা মনে রাখবে গ্রিক মিথোলজি থেকে এসেছে। কিভাবে এসেছে? গ্রিক মিথোলজিতে হোমার একজন কবি, ঠিক আছে? হোমার ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট, রিমেম্বার। উনি একটা বই লিখেছিলেন, ওনার লেখা পপুলার দুটো বই, একটা হচ্ছে ইলিয়াড, একটা হচ্ছে অডিসি। ইলিয়াড ও অডিসি, এই বইটা কার লেখা? হোমারের লেখা। তো এই আমরা দেখি যে ইন গ্রিক ট্র্যাডিশন এই ইউলিসিসকে অডিসিয়াস বলা হয়। মানে এই অডিসি নামক যে বইটা, এই বইটার যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে অডিসিয়াস। মনে রাখবে এই গল্পটা শুরু করতে হবে সবার আগে। কি হচ্ছে যে এই হোমারের লেখা এই যে অডিসি নামক বইটা রয়েছে, এই অডিসিতে কি হয় আমরা দেখি যে অলরেডি
ইলিয়াডে কি দেখি আমরা যে একটা যুদ্ধ চলে কার মধ্যে, গ্রিক ভার্সেস ট্রয়, এদের মধ্যে একটা যুদ্ধ চলে। এই যুদ্ধের নাম হচ্ছে ট্রোজান ওয়ার। এই যে ট্রোজান ওয়ার গ্রিক আর ট্রয়দের মধ্যে হয়েছিল, এই গল্পটা কোথায় রয়েছে, ইলিয়াড বইতে রয়েছে, ঠিক আছে। এবার এই ট্রোজান ওয়ারে কি হয়, এই ট্রোজান ওয়ারের বিখ্যাত কিছু মানে প্রোটাগনিস্ট মানে যারা যোদ্ধা ছিলেন, ঠিক আছে, এই গ্রিকদের পক্ষ থেকে, তার নাম হচ্ছে অ্যাকিলিস, অডিসিয়াস। ওকে, এবার কি হয়, এই গ্রিক আর ট্রয়দের যুদ্ধে কিন্তু গ্রিকরা জেতে, ঠিক আছে, যুদ্ধ জয়লাভ করে কি গ্রিকরা। এবার এই গ্রিকরা কিভাবে যুদ্ধ জয়লাভ করেছিল, 10 বছর যুদ্ধ করার পরেই গ্রিকরা কি করে, ওরা এই যে ট্রয়ে, তারা এই যে ট্রয়ে কি হয়, ওদের একটা লম্বা প্রাচীর থাকে, সেই কারণে এদের এই প্রাচীরের ভেতরে গিয়ে প্রবেশ করতে পারতো না। তখন অডিসিয়াস একটা বুদ্ধি দেয় যে তারা কাঠের ঘোড়ার মধ্যে লুকিয়ে তারা কিন্তু এই ট্রয় প্রবেশ করে এবং তারা ট্রয়কে যুদ্ধে হারিয়ে গ্রিকরা যুদ্ধে জয়লাভ করে। এবার দেখো, এইখানে যুদ্ধে জয়লাভ করার পরে অডিসিয়াস বাড়ি ফিরছে। এই যে এতক্ষণ যে গল্পটা বললাম যে যুদ্ধে জয়লাভ করলে, এই গল্পটা রয়েছে ইলিয়াড বইতে। এইবার যুদ্ধে জয়লাভ করার পরে অডিসিয়াস কোথায় ফিরছে, তার বাড়ি ফিরছে। অডিসিয়াস রিটার্নস ব্যাক টু হোম। ও যখন বাড়ি ফিরছে, এই গল্পটা কোথায় রয়েছে, বাড়ি ফেরার গল্পটা রয়েছে অডিসি নামক বইটাতে। ওকে, বুঝা গেল। এই যে অডিসি নামক বইটাতে আমরা কি দেখি, আফটার ফাইটিং ইন দ্য ট্রোজান ওয়ার অডিসিয়াস ওয়ান্ডার্স ফর 10 ইয়ার্স, ও 10 বছর কিন্তু ঘুরে বেড়ায়। ওকে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং এই যে অডিসিয়াস, সে এমন একজন ব্যক্তি যে কি পছন্দ করে, যে জার্নি পছন্দ করে। এবং সে কি হয়, দেখো মনে রাখবে, এই যে অডিসিয়াস, উনি বাড়ি ফেরার পথে অনেক প্রবলেমের সম্মুখীন হন এবং প্রবলেমের সম্মুখীন হয়ে কিন্তু তিনি সমস্ত প্রবলেমসকে তার পাওয়ার সেটা দিয়ে কিন্তু তিনি সলভ করেন। কি হয়, উনি যখন বাড়ি ফিরছিলেন অডিসিয়াস এই যুদ্ধের পরে, তখন হি সাফার্স ফ্রম লট অফ প্রবলেমস, বাট হি কনকার্ড, ওকে, হি চ্যালেঞ্জড এভরি প্রবলেমস অ্যান্ড সাফারিংস ইন হিজ ওয়ে। এবং অডিসিয়াসকে আমরা কি দেখি, আলটিমেটলি সে কিন্তু সমস্ত প্রবলেমকে উপেক্ষা করে সে বাড়ি ফেরে। ওকে, সেটা আমরা দেখছি। এবার এই যে অডিসিয়াস, এই অডিসিয়াস কিসের জন্য পপুলার, এই অডিসিয়াস পপুলার হচ্ছে তার ব্রেভারি, সাহসিকতার জন্য। কিসের জন্য, ব্রেভারি। এবং অডিসিয়াস মানেই হচ্ছে জার্নি, ভ্রমণ। এই অডিসিয়াস কিন্তু মারাত্মকভাবে জার্নি পছন্দ করে, এ কিন্তু বাড়িতে বসে থাকতে চায় না। এ কি যখন ও বাড়ি ফিরছিল ট্রোজান ওয়ার থেকে, ওই সমুদ্রে প্রচুর মানে ঝড় ঝঞ্ঝাট সমস্ত কিছু পার করে কিন্তু ও প্রকৃতির যে এবং গডসদের সঙ্গেও সে চ্যালেঞ্জ করেছে ইভেন। তাহলে কতটা পাওয়ারফুল এই অডিসিয়াস। এবার এই কবিতাটায় আমি অডিসিয়াসের কথা কেন বলছি, এই অডিসিয়াস এমন একজন ব্যক্তি, এই অডিসিয়াস যার মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে, যার মধ্যে সেন্স অফ ব্রেভারি, জার্নি, ওকে, যে লোকটা রেস্টলেস, বিশ্রাম চাই না। ওকে, এই লোকটাকে অডিসিয়াসকে ল্যাটিন ভাষায় বলা হয় ইউলিসিস। কি বলে, ইউলিসিস। ইউলিসিস। তো এই যে অডিসিয়াসকে ল্যাটিন ভাষায় বলা হয় ইউলিসিস, এবং অ্যালফ্রেড লর্ড টেনিসন এই অডিসিয়াসের উপর নির্ভর করে এই ইউলিসিস কবিতাটা লেখেন। অডিসিয়াসকে ল্যাটিন ভাষায় বলা হয় ইউলিসিস। এবার বলবে স্যার ইনি তো একজন ইংলিশ পোয়েট, তাহলে ইউলিসিস নামটা নিলেন কেন, অডিসিয়াস নামটা না নিয়ে। মনে রাখবে, ল্যাটিন ভাষাকে ইউলিসিস বলা হয়। মনে রাখবে, ইংল্যান্ডে মানে ইংলিশ লিটারেচারে ল্যাটিন ভাষার কিন্তু একটা মারাত্মকভাবে প্রভাব রয়েছে এবং সেই লিঙ্গুইস্টিক ইনফ্লুয়েন্সটা আমরা এখানে দেখতে পাই। কেন ইউলিসিস নামটা নিচ্ছেন, এটা একটা লিঙ্গুইস্টিক ইনফ্লুয়েন্স। ওকে, ভাষার একটা প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পাই। এই অডিসিয়াসের উপর নির্ভর করে কিন্তু ইউলিসিস কবিতাটা লেখা। বোঝা গেছে এই গ্রিক মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম জাস্ট আস্ক মি। কি দেখলাম, যে ট্রোজান ওয়ার হয়েছিল গ্রিক ভার্সেস ট্রয়দের মধ্যে এবং গ্রিকরা সেখানে যুদ্ধে জয়লাভ করেছিল। তাদের মধ্যে হিরো ছিল হচ্ছে আমাদের অ্যাকিলিস, অডিসিয়াস। এরা এই অডিসিয়াস এবার যখন বাড়ি ফেরে সে কত প্রবলেমস, মানে হি সাফার্ড আ লট অফ প্রবলেমস, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবে এই অডিসিয়াস সমস্ত প্রবলেমস কাটিয়েও কিন্তু সে সামনের দিকে এগিয়ে যায়। সে কখনো পিছু হাঁটে না। সুতরাং এই যে ব্রেভারি, এই জার্নি, রেস্টলেস, এই স্পিরিটটাকে তুলে ধরছেন কে, এই অ্যালফ্রেড লর্ড টেনিসন ইউলিসিস কবিতার মধ্যে দিয়ে। সো এই অডিসিয়াসকেই ল্যাটিন ভাষায় বলা হয় ইউলিসিস। ওকে, তো এখান থেকে এই কবিতার সোর্সটা এসছে। তাহলে এই ইউলিসিস মানে এই কবিতায় কি নিয়ে কথা বলা হবে, ব্রেভারি, জার্নি, রেস্টলেস, এইসব নিয়ে তো কথা বলা হবে, তাই তো।
ওকে, সো হুম। দিস ইজ গ্রিক মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। কোনো প্রবলেম রয়েছে? না, না ঠিক আছে। ওকে, গ্রিক মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমরা দেখছি যে এবার আমাদের ১ নম্বর ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। ২ নম্বর ব্যাকগ্রাউন্ডটা কি? পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। এই কবিতাটার শুধু যে এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তা তো নয়, এর একটা পার্সোনাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে। ওকে, পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা দেখব এবার। পার্সোনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই, মনে রাখবে এই অ্যালফ্রেড লর্ড টেনিসন, ইনি তো কবি এই কবিতার। এনার একজন ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে, মনে রাখবে, আর্থার হ্যালাম। So what we see is the most important background to understand this poem is the death of Arthur Hallam. কত সালে মারা যায়? Died in 1833, 1833 সালে মারা যায়। ওনার প্রিয় বন্ধু কিন্তু। এবং যখন সবথেকে প্রিয় বন্ধু যখন আর নেই, যখন মারা গেছেন, তখন কিন্তু তিনি সমস্ত স্বপ্ন টেনিসনের মানে ইমোশনাল ব্রেকডাউন করে। এবং এই ইমোশনাল ব্রেকডাউনে ওনাকে তো সারভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে। এবং এই টাইমে এই ইমোশনাল ব্রেকডাউনে বেঁচে থাকার জন্য একজন, উনি হেল্প নিচ্ছেন কার? এই স্পিরিটেড একজন ব্রেভ একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে ইউলিসিস। সুতরাং এই জায়গাটাও, এই যে পার্সোনাল, তার মানে এই ইমোশনাল ডিসপায়ার হলো, ইমোশনাল ডিসপেয়ার, এই জায়গা থেকে বেরিয়ে এসে, কেন? বিকজ অফ দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড। এই ইমোশনাল ডিসপেয়ারে তো জীবন কাটানো যায় না। এই টাইমে উনি হেল্প নিচ্ছেন ইউলিসিসের, মানে অডিসিয়াসের, তাই না? ইউলিসিসের হেল্প নিচ্ছেন। ইউলিসিস কে? যে সমস্ত প্রবলেমস কাটিয়ে জীবনে একজন সবসময় স্পিরিটেড, যার মধ্যে সবসময় একটা আগুন কাজ করে। জীবনে সবসময় একটা মানে রেস্টলেসনেস যার মধ্যে কাজ করছে। যে সবসময় স্পিরিটেড, মানে হাইলি স্পিরিটেড একজন লোক। যার মধ্যে সবসময় একটা উদ্যম, এনার্জি, মানে enthusiastic একজন পারসন। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি পেলাম ইউলিসিস এর মধ্যে? enthusiastic। এই enthusiastic এবং যার মধ্যে সবসময় স্বপ্ন রয়েছে বেঁচে থাকার। জীবনকে একটা মিনিং দেওয়ার, জীবনের যে একটা মানে রয়েছে, সেটা কিন্তু ইউলিসিস প্রমাণ করেন। তাই এই জায়গায় যখন প্রিয় বন্ধু মারা গেছে, এই টাইমে বেঁচে থাকতে গেলে একটা সঙ্গী দরকার। এবং তিনি একটা ক্যারেক্টার তৈরি করলেন তার কবিতার মধ্যে দিয়ে। সেই ক্যারেক্টার নাম হচ্ছে ইউলিসিস। তিনি হেল্প নিচ্ছেন সেই ক্লাসিক্যাল যুগে ফিরে গিয়ে ইউলিসিসকে টেনে আনছেন। কেন? জীবনে স্পিরিটেড হওয়ার জন্য। ওকে, জীবনে এই যে লাইফ ইমোশনাল ডিসপেয়ার থেকে উনি কি হতে চান এখন? স্পিরিটেড হতে চান, এনথুজিয়াস্টিক হতে চান, মানে অপটিমিস্টিক হতে চান, মানে যিনি সবসময় আশাবাদী। ওকে, তার মানে ফ্রম পেসিমিজম টু অপটিমিজম। বন্ধু মারা গেলে কি হয়? পেসিমিজম হয়তো, মানে হতাশা সৃষ্টি হয়তো। পেসিমিজম থেকে জীবনে অপটিমিজম, মানে অপটিমিজম, পেসিমিজম মানে হতাশা, আর অপটিমিজম মানে আশা। এই হতাশা থেকে নিজের জীবনে একটা আশা সৃষ্টি করার জন্য, মানে ফ্রম পেসিমিজম টু অপটিমিজম, এই হতাশা থেকে আশা তৈরি করতে গেলে উনি এমন একজন ক্যারেক্টারকে আনছেন, তার নাম হচ্ছে ইউলিসিস। হেল্পটা নিচ্ছেন ইউলিসিসের। এটা হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার ৩ নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বলেছিলাম ভিক্টোরিয়ান ব্যাকগ্রাউন্ড। এই কবিতাটার ৩ নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভিক্টোরিয়ান ব্যাকগ্রাউন্ড। ওকে, সো হোয়াট উই সি দ্যাট ভিক্টোরিয়ান ব্যাকগ্রাউন্ড, ভিক্টোরিয়ান যুগে কি হচ্ছে? ভিক্টোরিয়ান যুগে হোয়াট উই সি দ্যাট দিস টাইম ওয়াজ, মানে ইন দিস টাইম অফ ভিক্টোরিয়ান পিরিয়ড উই সি দ্যাট, সেই টাইমে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে মানে শিল্প বিপ্লব, তাই তো? এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কলোনাইজেশন করছে, কলোনাইজেশন ঘটছে। মানে কি? ব্রিটিশরা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে কলোনি স্থাপন করার জন্য। এবার এই যে, মনে রাখবে, তার মানে এই যে ব্রিটিশরা এই টাইমে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, তার মানে একটা নোশন অফ এক্সপ্লোরেশন পাচ্ছ না? আবিষ্কার করার একটা ইচ্ছা, চাহিদা। এই টাইমে
ব্রিটিশে ইংল্যান্ডে তুমি এক্সপ্লোরেশনের চাহিদাটা দেখতে পাবে। এক্সপ্লোরেশন মানে পৃথিবীকে আবিষ্কার করার একটা ইচ্ছা, এবং তারপরে তো তারা সারা পৃথিবীকে কলোনি স্থাপন করে সারা পৃথিবীর মধ্যে। এই যে এক্সপ্লোরেশন করার ইচ্ছা, এই এক্সপ্লোরেশনের মধ্যে এই এক্সপ্লোরেশন বা ডিসকভারি, এই নোশনটা কার মধ্যে রয়েছে? ইউলিসিসের মধ্যে রয়েছে। ওকে, তাই ইউলিসিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ভিক্টোরিয়ান ব্যাকগ্রাউন্ড অফ এক্সপ্লোরেশন এন্ড এক্সপ্যানশন। ওকে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাকগ্রাউন্ড। তাই ইউলিসিস কিন্তু ওই সময়টাকেও রিপ্রেজেন্ট করছে। কারণ এই কবিতায় তুমি দেখবে ইউলিসিস সে বসে থাকতে চায় না। ওকে, কারণ আগেও তো দেখেছি যে অ্যাকচুয়ালি ইউলিসিস মানে তো অডিসিয়াস। অডিসিয়াস কখনো বসে থাকতে চায়? সে সারা পৃথিবীকে ভ্রমণ করতে চায়। সারা পৃথিবীর অজানাকে জানতে চায়। সেই 3টে ব্যাকগ্রাউন্ড। বলো ক্লিয়ার হয়েছে কিনা? হুম, বুঝতে ওকে, পেরেছি, অসুবিধা নেই। ওকে। সো এবার আমরা যেটা যাব, আ মনে রাখবে এবার কবিতাটায় আমি যাচ্ছি। এই কবিতাটায় চল এবার শুরু করতে পারি আমরা কবিতাটা। তো কবিতা সম্পর্কে অনেক কিছু শিখলাম। চলো। এবার দেখো কবিতাটা শুরু করার আগে বলব এই কবিতাটা কোথায় সেটিং, কোথায় কবিতাটা? কবিতার সেটিংটা হচ্ছে ইথাকা। অ্যালফ্রেড লর্ড টেনিসন দেখাচ্ছেন অডিসিয়াস বাড়ি ফেরার পরে বাড়িটা কোথায়? ইথাকাতে। উনি বাড়ি ফিরে রাজা হয়েছেন এবং তিনি এই সাম্রাজ্য সামলাচ্ছেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে কবিতাটা শুরু হচ্ছে। ইউলিসিস বলছেন কবিতাটা, ঠিক আছে? স্পিকার কি? ইউলিসিস নিজে। উনি কি বলছেন দেখো, কবিতাটা শুরু করছেন এবং দেখো, আচ্ছা, একজন কিং, একটা ইথাকার কিং উনি এখন বর্তমানে। বয়স হয়ে গেছে, তাই তো? এবং এই জায়গায় দাঁড়িয়ে উনি কবিতা শুরু করছেন এবং বলছেন যে একজন রাজা, তাকে তো বসে থাকতে হয় না, তাকে পরিশ্রম করতে হয়, বসে থাকতে হয় তো। কিন্তু এই বসে থাকার জীবন কি ইউলিসিস পছন্দ করে? আরেকবার ওটা একটু রিপিট করেন। কি বললেন? ভালো শুনতে পাইনি। ইউলিসিস বর্তমানে ইথাকার কিং, তাই তো আমরা দেখতে পাচ্ছি। ওনার বয়স হয়ে গেছে, ট্রোজান ওয়ার হুম, থেকে ফিরে উনি এখন ইথাকা, নিজের যে হোমল্যান্ড, ওখানে উনি কিং। এবার একজন রাজা তো সে সবসময় বসে থাকে, তার তো আর সেই অ্যাক্টিভিটি হুম, নেই, ইনঅ্যাক্টিভ। কারণ তাকে তো আর বাইরে বেরিয়ে তিনি তাকে শুধু তো বাইরে আদেশ বেরোতে করবেন। হচ্ছে না। এবার ইউলিস কি এই বসে থাকার জীবন পছন্দ করে? না। হুম, একদমই নয়। হুম, দেখছি আমরা এই জায়গায় দাঁড়িয়ে উনি কবিতাটা শুরু করছেন। উনি কি বলছেন? ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। দেখো প্রফিটস মানে কি? লাভ, তাই তো? ইট লিটল প্রফিটস মানে খুব অল্প লাভ রয়েছে। দ্যাট অ্যান আইডিয়াল কিং, আইডিয়াল কিং মানে কি? ইনঅ্যাক্টিভ। আইডিয়াল মানে অলস, ইনঅ্যাক্টিভ। বলছি ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, তার মানে ইট ইজ অফ লিটল ইউজ, মানে খুব একটা লাভ নেই কি হওয়াতে? একজন আইডিয়াল কিং মানে কি? অলস রাজা হওয়াই, তাই তো? তার মানে একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ। একটা জিনিস, এই ইউলিসিসের তো মনে রাখতে হবে এই লোকটা জীবনে কিভাবে জীবন কাটিয়েছে। হিরোইজমে, তাই তো? এই লোকটা জীবনটা কেমন কাটিয়েছে? হিরোইজমে। তো আমি তো সেটাই দেখালাম একটু আগে, যে দিস পারসন হ্যাজ লেফট হিজ পাস্ট লাইফ উইথ, দেখো এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ব্রেভারি, জার্নি, রেস্টলেস, এনথুজিয়াস্টিক, সাথে হিরোইজম বা হিরোইক। ইউলিসিস তো একজন হিরোইক লোক, তাই না? এই লোকটা কি বলছে, তার মানে উনি জীবন যেভাবে কাটিয়েছেন, তার মানে একটা হিরোইক পাস্ট রয়েছে লোকটার জীবনে। কি রয়েছে? একটা হিরোইক পাস্ট। কারণ তিনি সারা পৃথিবী জুড়ে যুদ্ধ করেছেন এবং যুদ্ধে জয়লাভ করে এখন বাড়ি ফিরে এসেছেন, এবং উনি একটা হিরোইক পাস্ট রয়েছে, কিন্তু বর্তমানে উনি একজন কিং, আইডিয়াল কিং মানে অলস কিং। কেন? একজন রাজাকে তো সেভাবে কাজ করতে হয় না। তার মানে একটা হিরোইক পাস্ট, কিন্তু বর্তমানটা কেমন? প্রেজেন্ট ইনঅ্যাক্টিভিটি। এই জিনিসটা বুঝতে হবে, এই শব্দগুলো বুঝতে হবে লিটারেচার পড়তে গেলে। ক্রিটিক্যাল অ্যানালিসিস বা ইনার অ্যানালিসিস ছাড়া কিন্তু সাহিত্য পড়তে বা সাহিত্য পড়ার কোনো মানে নেই। না পরীক্ষা আনসার করতে পারবে, না শিখতে পারবে, না উপলব্ধি করতে পারবে। সো হিরোইক পাস্ট,
কেন? উনি ওনার জীবন কাটিয়ে দেন। সো দিস লাইন হাইলাইটস দ্য কন্ট্রাস্ট বিটুইন হিরোইক পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইনঅ্যাক্টিভিটি। ওনার পাস্ট যেমন ছিল আর বর্তমানে প্রেজেন্ট যেমন রয়েছে, মিল নেই, তাই তো? সেজন্য বলল ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। মানে একজন অলস রাজা হওয়াতে কোনো লাভ নেই, লিটল প্রফিটস, খুব কম লাভ রয়েছে। বোঝা গেল এবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাই দিস স্টিল হার্ট among these barren cracks। আচ্ছা, স্টিল হার্ট, হার্ট মানেটাকে জানতে হবে। হার্ট মানে কি? আগুন, ফায়ার প্লেস, ঠিক আছে? হার্ট মানে হচ্ছে ফায়ার প্লেস। ফায়ার প্লেস বলতে কি বোঝায়? যেখানে বসে আগুন, আগুনের পাশে বসে থাকা, বুঝতে পারলে? যেখানে লোকে দেখবে শীতকালে কি করে, আগুনের পাশে বসে, ওয়েট লেট মি চার্জ দ্য ল্যাপটপ। ওকে, দেখবে লোকজন শীতকালে কি করে, আগুনের পাশে বসে দেখবে আগুন পোহাতে থাকে। কেন? যাতে শরীরটা গরম হয়, তাই না? এবার বলছে একজন রাজা, উনি তখন ওল্ড এজ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এই জায়গায় বলছে বাই দিস স্টিল হার্ট, উনি এখন কোথায় থাকেন? আগুনের পাশে বসে থাকেন, তাই তো? তার মানে একটা খুব কমফোর্টেবল লাইফ লিড করছেন। কিন্তু উনি কি কমফোর্টেবল লাইফ লিড করতে পছন্দ করেন? একদমই না। যে বাই দিস স্টিল হার্ট মানে এই আগুনের পাশে বসে থাকা, অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস। আচ্ছা, এইবার বুঝতে হবে উনি কাদের মধ্যে রয়েছেন। উনি বলছেন আমি কাদের মধ্যে রয়েছি জানো? ব্যারেন ক্র্যাগস। সবার আগে বুঝতে হবে ব্যারেন ক্র্যাগস। ওকে, দেখো ব্যারেন ক্র্যাগস যেটা বলতে চাই, ব্যারেন মানে কি? অনুর্বর। ব্যারেন ক্র্যাগস মানে এই যে ব্যারেন মানে কি বললাম? অনুর্বর। এবার ব্যারেন ক্র্যাগস কে যদি তুমি একসঙ্গে দেখো তাহলে হচ্ছে এই লাইফলেস হিলস। লাইফলেস হিলস। এবার ব্যারেন শব্দটাকে আগে বুঝতে হবে সবার আগে, যে ব্যারেন মানেটা কি। একটা জমিতে কি হয়? চাষ হয় তো। এবার যে জমিতে চাষ হয় তাকে আমরা কি বলি? প্রোডাক্টিভ বা ফার্টাইল বলি। কিন্তু যে জমিতে কোনো ফসল ফলে না সেই জমিটাকে আমরা বলি ব্যারেন। তাহলে উনি কাদের মধ্যে রয়েছেন? ব্যারেন ক্র্যাগস। ক্র্যাগস মানে হচ্ছে হিলস, পাহাড়। তার মানে উনি এই ব্যারেন ক্র্যাগস এর মধ্যে রয়েছেন। এবারে এখানে কাদের রেফার করছে? উনি রেফার করছেন এখানে, রেফার টু দ্য পিপল অফ ইথাকা। উনি ইথাকার লোকজনকে রেফার করছেন। উনি বলছেন এরা হচ্ছে ব্যারেন ক্র্যাগস। মানে ওই যেমন একটা জড়ো পাহাড় যেমন থাকে ঠিক সেভাবে এদের মধ্যে কোনো এনার্জি নেই, এরা কখনো জার্নি করতে বেরোয় না, এরা কখনো ভ্রমণে বেরোয় না, এদের লাইফ হচ্ছে মিনিংলেস। ওকে, তো সেজন্য বলছে উনি কাদের মধ্যে রয়েছেন? অ্যামাং, কাদের মধ্যে? দিস ব্যারেন ক্র্যাগস মানে এই লাইফলেস হিলস এর মধ্যে যেন রয়েছেন। মানে অনুর্বর একটা জায়গায় রয়েছেন যেখানে কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো মিনিং নেই। ব্যারেন ক্র্যাগস বলতে কিন্তু পিপল অফ ইথাকাকে রেফার করছে। তো ইথাকার লোকজনকে কি বললেন উনি? ব্যারেন ক্র্যাগস মানে হচ্ছে ঠিক এরা হচ্ছে মিনিংলেস পিপল। বোঝা গেল ব্যাপারটা? সো লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। একজন রাজা হয়, খুব একটা অলস রাজা হয়, খুব একটা লাভ নেই। ওকে, বাই দিস স্টিল হার্থ বলছে আমি কোথায় আছি? এই ফায়ার প্লেসের পাশে বসে রয়েছি। অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, আমি ব্যারেন ক্র্যাগস এর মধ্যে বসে রয়েছি যাদের মধ্যে কোনো মিনিং নেই। অনুর্বর একটা জায়গাতে রয়েছে যেখানে প্রোডাক্টিভ কিছু বাড়ি হতে পারে না। বোঝা গেল এবার? এবং বলছেন ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ।
ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। এবং আমার কাছে কি রয়েছে? ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, একজন বৃদ্ধা ওয়াইফ, এজেড ওয়াইফ রয়েছে। তার মানে দেখো এখানে বলছে, তার মানে ওনার কাছে এখন একজন ওল্ড ওয়াইফ রয়েছেন। ওল্ড ওয়াইফের কথা বলছেন এখানে, এজেড ওয়াইফ যখন বলছে না, আচ্ছা যখন এজেড ওয়াইফ বলা হচ্ছে মানে তার ওয়াইফের বয়স হয়ে গেছে তো, তার মানে একটা ল্যাক অফ এক্সাইটমেন্ট, ল্যাক অফ এক্সাইটমেন্ট, ওনার মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু আর নেই ওয়াইফকে নিয়ে। তাই বলছেন আমার কাছে এখন কে রয়েছে? একজন এজেড ওয়াইফ রয়েছে, মানে জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই আমার এখন আর। কিন্তু এই লোকটা জীবনটা কেমন কাটিয়েছে? ফুল অফ এক্সাইটমেন্টে কাটিয়েছে। সো উনি বলছেন, আই ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারন ক্র্যাকস ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। সো আমার কাছে কি রয়েছে? একজন এজেড ওয়াইফ রয়েছে। আই মেট অ্যান্ড ডোল, আই মেট অ্যান্ড ডোল, আই মেট অ্যান্ড ডোল। মেট মানে হচ্ছে পরিমাপ করা, মেট মানে হচ্ছে পরিমাপ করা, মেজার আউট, মেজার মানে পরিমাপ করা। অ্যান্ড ডোল, আই মেট অ্যান্ড ডোল, ডোল মানে হচ্ছে বিতরণ করা বা ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট। তাই আমি জীবনকে এখন কেমন ভাবে পরিমাপ করছি বা কেমন ভাবে বিতরণ করছি? কি বিতরণ করছেন? ওনার লাইফটাকে আনইকুয়াল লজ, আনইকুয়াল লজ। দেখো আনইকুয়াল লজ, ল মানে কি? আইন। এবার যেটা বলতে চাচ্ছে, উনি কি এই নিজের লোকজনের প্রতি সঠিকভাবে আইন ব্যবহার করতে পারছেন? মানে তিনি কি প্রপার কিং একজন? উনি প্রথমেই বলেছেন আমি একজন আইডিয়াল কিং। এই কিং, কিংশিপ মানে তো আইডিয়াল হয়। সুতরাং তিনি বলছেন আমার জীবন এরকম না। তাই বলছে আই মেট অ্যান্ড ডোল, আমি জীবনকে পরিমাপ করি এবং আমি কি ডিস্ট্রিবিউট করি? আনইকুয়াল লস। আমি যে লিডারশিপটা করি সেটাও ইকুয়াল নয়, আনইকুয়াল, মানে সঠিকভাবে আমি লিডারশিপ করতে পারি না। তার মানে এখানে যেটা বলতে যাচ্ছে, ইনএফেক্টিভ লিডারশিপ, উনি এফেক্টিভ লিডারশিপ করতে পারেন না, রাদার ইনএফেক্টিভ লিডারশিপের কথা উনি বলতে চাচ্ছেন। এটা মাথায় রাখতে হবে। তাই আনইকুয়াল লস, তাহলে একজন কিং এর দায়িত্বটা কি? সে তার লোকজনকে সুরক্ষিত রাখবে, সমানভাবে দেখবে। কিন্তু উনি বলছেন যে আমি সমানভাবে দেখতে পারছি না, আমি সমানভাবে কাজ করতে পারছি না আমার লোকজনের জন্য। সেজন্য বলেন আনইকুয়াল লস মানে ইনএফেক্টিভ লিডারশিপ। কাদের প্রতি? আনটু এ স্যাভাজ রেস। আগে বলেছিল, একবার বলেছিল ব্যারেন ক্র্যাকস, ইথাকার লোকজনকে, এবার বলছে স্যাভাজ রেস। স্যাভাজ রেস মানে কি জানো তো? আনসিভিলাইজড পিপল, আনসিভিলাইজড পিপল মানে হচ্ছে, আনসিভিলাইজড পিপল মানে কি? অসভ্য লোকজন বা বর্বর জাতির, যাদের মধ্যে কোনো কিছু নেই, মানে এদের জীবনে এক্সাইটমেন্ট নেই কিন্তু। তাহলে এবার বুঝতে পারলে উনি কি বলছেন? আমি সঠিক বিচারটাও তো করতে পারছি না, তার মানে আমি তো একজন প্রপার কিং নই। কারণ এরকম ভাবে বসে থেকে জীবন কাটানো আমি পারবো না। আর এখানকার যে লোকজন রয়েছে এরা কি করে জানো তো? এদের স্যাভাজ রেস বলছে, আনসিভিলাইজড পিপল। কেন? এদের জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই, এরা কখনো জার্নি করে না। এরা কি করে? সবসময় দ্যাট হোড, হোড মানে কি? হোড মানে হচ্ছে তারা স্টোর করা সব। ওরা কি করে জানো? সবসময় স্টোর করে রাখে। স্টোর মানে কি? জমিয়ে রাখা। তারা হয়তো ইনকাম করলো, টাকাটা জমিয়ে রাখলো, ওকে। অ্যান্ড স্লিপ, তারা শুধু জমিয়ে রাখে সবকিছু। স্লিপ, ঘুমায় আর ফিড, খায়। তার মানে খাবার খায়, ঘুমায় আর জমিয়ে রাখে। তারা কখনো অ্যাডভেঞ্চারে বার হয় না, তাদের জীবনে কোনো এক্সাইটমেন্টই নেই এই লোকজনের। কাদের? ইথাকার লোকজনের। সেজন্য বলছে এরা কি করে? দ্যাট হোড স্লিপ অ্যান্ড ফিড, এরা সবকিছু জমিয়ে রাখি, স্টোর করে রাখি, স্লিপ ঘুমায় আর খায়। অ্যান্ড নট নো মি, তারা আমাকে চেনে না, তারা আমাকে জানে না। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। যখন বলছে নট নো মি, তার মানে তিনি যে একজন হিরো, যিনি একটা টাইমে গ্রিকদের মধ্যে একজন সর্বসেরা যোদ্ধা, যাকে এক নামে সবাই জানতোই, কিন্তু এই ইথাকার লোকজন তো আমাকে চেনে না, তারা এই যুদ্ধ সম্পর্কে অবগতই নয়। এরা শুধুমাত্র খায় দায় আর ঘুমায়, বাস, আর কিচ্ছু না। আর ইনকাম করে জমিয়ে রাখে, বাস, আর কিচ্ছু না। এরা কখনো পৃথিবী সম্পর্কে জানেনি, এরা কখনো পৃথিবী সম্পর্কে আবিষ্কার করেনি। এরা যে আননোনকে জানবে, সেটা অজানাকে যে জানবে, সেটাও কিন্তু এদের মধ্যে নেই। সুতরাং নট নো মি, তারা কিন্তু আমাকে জানে না। তার মানে এখানে একটা নোশন অফ আইসোলেশন, একাকিত্ব বোধ পাচ্ছি। কার মধ্যে? এই ইউলিসিসের মধ্যে। উনি এমন এক জায়গায় রয়েছেন যেখানে ওনাকে কেউ চেনেই না একমাত্র। সুতরাং সেজন্য বলছে অ্যান্ড নট নো মি, তারা আমাকে জানে না। আচ্ছা তাহলে কি বুঝলে? উনি কি হ্যাপি এই লোকজনের মধ্যে থেকে? নট অ্যাট অল, তাই তো? তিনি একদমই হ্যাপি নয়।
হুম। দেখো এই লাইনগুলোর মধ্যে কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো। তাহলে ইথাকাতে রয়েছেন উনি বর্তমানে, ওনার নিজস্ব হোমল্যান্ড, সেখানে উনি রাজত্ব করছেন এবং বলছেন এই লোকজন এরা চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু আমার জীবন তো এরকম না। তাই উনি এই প্রবলেমটা দেখাচ্ছেন। উনি কি করতে চান, জীবনে এক্সাইটমেন্ট রয়েছে, এক্সপ্যানশন করতে চান, পৃথিবী ঘুরতে চান। বোঝা গেল ব্যাপারটা এবার? আই ক্যান নট হ্যাঁ, রেস্ট বুঝতে ফ্রম, পেরেছি। ওকে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। উনি কি বলছেন, আমি ট্রাভেল থেকে স্টপ করে রেস্ট নিতে পারি না। উনি ট্রাভেলিং পছন্দ করেন, পৃথিবীকে ভ্রমণ করতে পছন্দ করেন। আর যে পৃথিবীকে ভ্রমণ করতে চায় তাই স্পিডটা মানে তার আত্মাটা কেমন হয়, রেস্টলেস হয়। রেস্টলেস স্পিরিট, এই শব্দগুলো কিন্তু শিখতে হয় লিটারেচার পড়তে গিয়ে, তবেই কিন্তু তুমি নাম্বারটা পাবে। আনসারে যদি এই শব্দগুলো লিখতে পারো দেখবে অনেকটা নাম্বার পাচ্ছ। এবং শুধু নাম্বার পাওয়া নয়, লিটারেচারটাকে শিখতেও হবে। তাই ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে, শুধু লাইন বাই লাইন বাংলা পড়ে চলে গেলাম এরকম ভাবে কিন্তু কবিতা পড়া চলবে না। সো আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, মানে আমি ট্রাভেল থেকে চুপচাপ বসে থাকতে পারবো না, তার মানে রেস্ট জীবনটাই তো আমি পছন্দ করি না। দেখো এই রেস্ট শব্দটা, এখানে আইডিয়াল শব্দটা, ওনার কাছে কিন্তু এই জিনিসগুলো নেই। উনি বিশ্রামের জীবন পছন্দ করেন না। হি ওয়ান্টস টু ক্রিয়েট আ লাইফ দ্যাট উড বি ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে, সো তিনি ইনঅ্যাক্টিভিটি পছন্দ করেন না, উনি একজন অ্যাক্টিভ লোক, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা ইউলিসেসের আরেকটা বৈশিষ্ট্য পেলাম, সেটা কি, এই যে এতগুলোর পরে আবার একটা পাচ্ছি। Wait, উনি একজন অ্যাক্টিভ। ওকে, তাহলে ব্রেভ, ব্রেভ, উনি একজন ব্রেভ। ইউলিসিস কি, একজন ব্রেভ, সাহসী, রেস্টলেস, যিনি একজন জার্নি করতে পছন্দ করেন, এনথুজিয়াস্টিক, হিরোইক, অ্যাক্টিভ, এই সবগুলো কিন্তু আমরা ওনার মধ্যে পাচ্ছি। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে অডিসি মানে হোমারের লেখা যে অডিসি বইটা ছিল, ওখানে আমি কি দেখেছি, যে তার যে ক্ষমতা, তার যে অ্যাডভেঞ্চারাস স্পিরিট, সেটা আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি, এই লোকটাই যখন চুপচাপ বসে রয়েছেন, ভবিষ্যতে গিয়ে বয়স হয়ে যাওয়ার পরে একজন রাজা হয়ে, তিনি কিন্তু সেটা পছন্দ করছেন না। তাই বলছেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল বন্ধ করতে পারবো না, মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করা বন্ধ করতে পারবো না। ওকে, তার মানে টেনিসন ইউলিসিসকে কিভাবে প্রেজেন্ট করছেন, মানে অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারার ইভেন ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে তিনি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করছেন। পরের লাইনটা যাব, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। উনি কি বলছেন, আই উইল ড্রিঙ্ক লাইফ, ড্রিঙ্ক মানে কি জল পান করা হয়, কিন্তু উনি কি বলছেন, জীবনকে আমি পান করব, টু দ্য লেস মানে শেষ পর্যন্ত। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, মানে আই উইল এনজয় লাইফ ফুললি আনটিল দ্য ভেরি লাস্ট ড্রপ। জীবনের শেষ ফোঁটা পর্যন্ত আমি জীবনটাকে কিন্তু এনজয় করব, জীবনকে কিন্তু ফিল করব। ওকে, তার মানে এই লোকটা তো বসে থাকার লোক নয়। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সবসময় আমি কি করেছি, আই হ্যাভ এনজয়েড, আমি সবসময় জীবনে আনন্দ করেছি। গ্রেটলি মানে ব্যাপকভাবে, তার মানে কি তিনি সবসময় গ্রেট জয় ফিল করেছেন, সবসময় আনন্দ করেছেন। হ্যাভ সাফার্ড গ্রেটলি, দেখো এখানে সাফার মানে কি, কষ্ট করা। তিনি জীবনে যেমন আনন্দও করেছেন, তিনি জীবনে কষ্টও পেয়েছেন, কিন্তু অনেক সাফার করতে হয়েছে লোকটাকে। কিন্তু তিনি তো জীবনটাকে এভাবেই পছন্দ করেন, এই যে কন্ট্রাস্টের জীবন, মানে কখনো ভালো কখনো খারাপ, এটাকেই তো উনি পছন্দ করেন, এটাকেই তো উনি পছন্দ করেন। সো সেটা দেখাচ্ছে, সো অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সবসময় আমি জীবনে আনন্দ করেছি, অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি, কখনো কোনো কষ্টও পেয়েছে জীবনে। তার মানে কি, জীবনে যতটা আনন্দ পেয়েছি ঠিক সেভাবে একই সঙ্গে কষ্ট পেয়েছি, তার মানে দুটো অপোজিট ইমেজ, একটা হচ্ছে জয়, একটা হচ্ছে সাফারিং। একটা জয় মানে আনন্দ, সাফারিং মানে কষ্ট, দুটো শব্দ আলাদা আলাদা, কন্ট্রাস্ট পাচ্ছি তো। তাই এই জীবনটাকে তো উনি পছন্দ করেন, কন্ট্রাস্টের জীবন। সো অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সো I have gained wonderful moments। আবার বলছে হ্যাভ সাফার্ড গ্রেটলি, অনেক কষ্টও পেয়েছি কিন্তু, তার মানে হ্যাপিনেস অ্যান্ড পেইন দুটোকেই কিন্তু উনি পেয়েছেন। ওকে, মনে রাখবে অডিসিয়াস কি করেছিল, অডিসিয়াস ফেসড মেনি হার্ডশিপস। উনি কি জীবনে স্টর্মস, মনস্টার্স, এই সমস্ত কিছু সম্মুখীন হয়ে জীবনে এগিয়ে এসেছেন, কিন্তু আলটিমেটলি কি উনি বর্তমানে একজন ইথাকার
একজন অলস রাজা হয়ে বসে আছেন, আইডিয়াল কিং হয়ে, যেটি উনি পছন্দ করছেন না। সেজন্য বলছেন অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। বোঝা গেল? বোথ উইথ দোজ, এই দুটোকে, বোথ উইথ দোজ, এই দুটোই, এই ভালো খারাপ দুটোই, দ্যাট লাভড মি, যেটা আমাকে ভালোবাসে বা আহ, আমি যাদেরকে ভালোবাসি, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, এই দুটোকেই, ভালো খারাপ এগুলো কি আমি ভালোবাসি। অ্যান্ড অ্যালোন, অ্যান্ড অ্যালোন, একা, অন শোর, শোর মানে কি সমুদ্রে। তাহলে বলছে যে অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি অ্যান্ড সাফার গ্রেটলি বোথ উইথ দোজ দ্যাট লাভ মি। আচ্ছা, এখানে বোথ উইথ দোজ বলতে কাদের বোঝাচ্ছে? এখানে দোজ বলতে তাদের সঙ্গে, কাদের? কম্পেনিয়ন্সকে রেফার করছে। ওকে, এখানে বলতে পারে এরকম ভাবে যে এটা তার কম্পেনিয়ন্স মানে সঙ্গীদের রেফার করছে। কাদেরকে? কম্পেনিয়ন্স, COMPANIONS, কম্পেনিয়ন্স মানে সঙ্গী। কোন সঙ্গীরা? যারা তার সঙ্গে সে যুদ্ধে লড়াই করেছিল। তিনি যখন বাড়ি ফিরেছিলেন, বাড়ি ফেরার সময় সমুদ্রে যখন বাড়ি ফিরছিলেন, তার যারা সঙ্গী ছিল, তার মানে ইউলিসিসের সারা জীবনের সঙ্গী, যারা তার সঙ্গে যুদ্ধ করেছে, একসঙ্গে থেকেছে, জীবনকে এক্সপিরিয়েন্স করেছে, তাদের কথা বলছে। তাই বলছে বোথ উইথ দোজ, যে তাদের সঙ্গে, দ্যাট লাভ মি, যারা আমাকে ভালোবাসত, অ্যান্ড অ্যালোন অন শোর, এবং এই সমুদ্রেও, অ্যান্ড হোয়েন মানে কি অন শোর বলতে, মানে আই ওয়াজ হ্যাপি ইন এভরি মোমেন্ট, সব সময় আমি হ্যাপি ছিলাম সেই টাইমে, সেটাই বলছে। ওকে, সো অনেক সময় জি, and when through scudding drifts the rainy heads, এবং অনেক সময় কি হয়েছে, স্কার্ডিং ড্রিফটস, স্কার্ডিং ড্রিফটস, স্কার্ডিং ড্রিফটস মানে কি? স্কার্ডিং ড্রিফটস মানে হচ্ছে ফাস্ট মুভিং। ওকে, স্কার্ডিং ড্রিফটস মানে হচ্ছে ফাস্ট মুভিং, খুব দ্রুত। দ্য রেইনি হেডস, মনে রাখবে এই হেডস বলতে কি, এরা হচ্ছে স্টারস, তারা, ঠিক আছে? হেডস হচ্ছে বিভিন্ন তারা, স্টারস, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ রেইন। ওকে, তার মানে এই স্টারস, এই হেডস নামক এরা, এটা হচ্ছে কি বৃষ্টির সঙ্গে কানেক্টেড, বুঝতে পারলে? এটা হচ্ছে বিভিন্ন স্টারস যারা বৃষ্টির সঙ্গে কানেক্টেড। মানে গ্রিক মিথোলজিতে মনে রাখবে, ইন গ্রিক মিথোলজি দ্য হেডস ওয়ার নিমস, NYMPHS, নিমস, হুজ রাইজিং ব্রট রেইন অ্যান্ড স্টর্মস অ্যাট সি। মানে এই হেডস হচ্ছে বিভিন্ন সেই পরীদের মতো, বুঝতে পারলে? যারা কি নিয়ে আসে? বৃষ্টি নিয়ে আসে, ঝড় নিয়ে আসে। হেডস মানে কি? স্টার্স কে রেফার করছে। স্টার্স অফ, কিসের স্টার্স? রেইন অ্যান্ড স্টর্ম, বৃষ্টি এবং ঝড়ের। সো বলছে যে অনেক সময় কি হয়েছে, উনি পাস্টের কথা বলছেন, দেখো এই যে ফাস্ট মুভিং হেডস মানে প্রচন্ড জোরে বৃষ্টি হতো যখন, ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে কি? ভেক্সড মানে হচ্ছে ডিস্টার্বড করা। দ্য ডিম সি, ডিম সি মানে কি? ডার্ক সি, ডার্ক, এই যে ঘন, এই যে ঘন অন্ধকার যে এই সমুদ্র, এই সমুদ্রকেও আমি একদিন ভেক্সড করেছি, মানে ডিস্টার্বড করেছি। বা বলতে পারো এটা একরকম ভাবে, এই যে বৃষ্টির ফলে, এই প্রচন্ড বৃষ্টি কি করেছে একটা সময়, ডিস্টার্ব করেছে কাকে? সমুদ্রকে। তার মানে আমি যখন সমুদ্রে ছিলাম, এই সমুদ্রের প্রচন্ড বৃষ্টি কিন্তু ডিস্টার্ব করেছে, ঝড় এসেছে। নেক্সট মানে ডিস্টার্ব, মানে কি এই হেডস, যখন আমরা সমুদ্রে জার্নি করতাম, তখন এই হেডস মানে এই বৃষ্টি বা প্রচন্ড ঝড় এই সমুদ্রকে কিন্তু ডিস্টার্ব করেছে। এবার সমুদ্রকে ডিস্টার্ব করা মানে কি? তারা সমুদ্রে থাকতো, মানে তিনি জার্নিটা বোঝাচ্ছেন, উনি সমুদ্রের পরে, সমুদ্রে তো বাড়ি ফিরছিলেন ট্রোজান ওয়ারের পরে, এবং এই সমুদ্রে এইগুলোর এইগুলোকে ফেস করেছে, এই যে ঝড়গুলোকে, এই সমুদ্রের এই যে ঝড়, এই সবকিছু উনি ফেস করেছেন, সেটাই বলছেন। যেটা খুব স্কার্ডিং, মানে খুব ফাস্ট মুভিং ছিল। তার মানে এই যে ঝড় ঝন্ডা এই সবকিছু পার করে আমি এসেছি, আই অ্যাম বিকাম আ নেম, মানেটা কি? আই অ্যাম বিকাম আ নেম, মানে উনি কিন্তু এখানে একটা প্রাইড, গর্ব করে বলছেন, আই অ্যাম বিকাম আ নেম, মানে আই হ্যাভ বিকাম ফেমাস, সারা পৃথিবীর লোক আমাকে চেনে, মাই নেম ইজ ইউলিসিস, সেটাই বলতে যাচ্ছেন। ফর অলওয়েজ রোমিং, যে সবসময় কি করেছে? ঘুরে বেরিয়েছে। রোমিং মানে কি? ঘুরে বেড়ানো। উইথ দ্য হাংরি হার্ট,
মানে ক্ষুধার্ত হৃদয় নিয়ে। তার মানে আমি সবসময় কি করেছি? মানে I have always traveled with a strong desire. আমার মধ্যে সবসময় একটা desire থাকতো। Much have I seen and known. আমি অনেক কিছু জীবনে দেখেছি, অনেক কিছু জীবনে জেনেছি। তার মানে কি? এখানে কি দেখাচ্ছে? তার এক্সপেরিয়েন্স কে বোঝাচ্ছে? তার জীবনের অভিজ্ঞতাকে বোঝাচ্ছে। মনে রাখবে অডিসিয়াস তিনি অডিসি নামক যে বইটা রয়েছে ওখানে তো প্রধান চরিত্র অডিসিয়াস। অডিসিয়াসকে নিয়েই তো ইউলিসিসকে তৈরি করা। এই অডিসিয়াস কি করেছিল? তিনি বিভিন্ন আইল্যান্ডে গেছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন পৃথিবীর। সেজন্য বলছে মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, মানে আমি অনেক জায়গা দেখেছি বা অনেক জায়গাকে জেনেছি। সিটিজ অফ মেন, অনেক লোকজনকে জেনেছি। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে কি? ম্যানার্স মানে হচ্ছে বিহেভিয়ার বা কাস্টমস। বিভিন্ন জায়গায় যাওয়া মানে সেখানকার কাস্টমস, রীতিনীতি দেখেছি। CUSTOMS, কাস্টমস দেখেছি। ক্লাইমেটস মানে কি? ওয়েদার, আবহাওয়া দেখেছি। কাউন্সিলস মানে কি? সেখানকার আমরা পলিটিক্স, রাজনীতি দেখেছি। পলিটিক্যাল মিটিং বলতে পারো, রাজসভা। আর গভর্নমেন্টস মানে সেখানকার সিস্টেম দেখেছি। তার মানে অনেক জায়গায় গেছি জীবনে, সেখানকার পলিটিক্স, বিহেভিয়ার, ওয়েদার সবকিছু দেখেছি। এই সবকিছু দিয়ে কি বোঝাতে যাচ্ছে বলতো? ইট অ্যাকচুয়ালি শোজ দ্য এক্সপিরিয়েন্স অফ ইউলিসিস, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ইট অ্যাকচুয়ালি শোজ দ্য এক্সপিরিয়েন্স অফ ইউলিসিস, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এতদূর? ওকে, সো আজকের ওকে সো আজকের ক্লাসটা আমাদের এতদূরই থাকবে। ওকে, সো এতদূরই আজকের হুম। ক্লাসটা আমাদের থাকবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দ্য ক্লাস? না, না সমস্যা নেই, বুঝতে পেরেছি। ওকে, সো আমাদের আজকের ক্লাসটা এতদূরই থাকবে। দেন আই উইল ডিল again. ওকে, আমরা নেক্সট ক্লাসে বাকি পোয়েমটুকু কমপ্লিট করব। দেন তারপর আমরা কোয়েশ্চেন আনসারের উপরে আচ্ছা। আবার একটা ক্লাস নেব। ওকে, থ্যাংক ইউ। এটার সম্পর্কে মানে বিষয়গুলো বুঝতে পেরেছি। আপনি একবার সংক্ষেপে একটু বলে হ্যাঁ, দেবেন তাহলে ভালো হয়। ব্যাপারটা হচ্ছে কি, ইউলিসিস একজন, মনে রাখবে ইউলিসিস বলতে কি? ইউলিসিস বলতে অডিসিয়াসকে বোঝাচ্ছে। ওকে, এই অডিসিয়াস যেটা আমি পুরো একবার সংক্ষেপে বলে দিই। অডিসিয়াস হচ্ছে গ্রিক মিথোলজিতে একজন মানে গ্রিক যুগে একজন লেখক ছিলেন হোমার। হোমারের লেখা একটা বই হচ্ছে অডিসিয়াস। ওই বইটার হচ্ছে প্রধান মানে অডিসি। ওই বইটার যে প্রধান চরিত্র ছিল অডিসিয়াস, যিনি পৃথিবী ভ্রমণ করতে চাইতেন। তার মধ্যে একটা অ্যাডভেঞ্চার স্পিরিট ছিল, ঠিক আছে? এই সেই অডিসিয়াস থেকে ইউলিসিসকে নেওয়া হয়েছে, ল্যাটিন টার্ম। ঠিক আছে, অডিসিয়াসকে ল্যাটিনে বলে ইউলিসিস। এবার এই কবিতায় কি দেখা যাচ্ছে? ইউলিসিস বয়স হয়ে গেছে, যিনি এক টাইমে যুদ্ধ করতেন, ট্রোজান ওয়ার করেছেন। ওকে, যিনি সারা পৃথিবীকে একদিন কাঁপিয়ে দিয়েছেন, যিনি পৃথিবীর সমস্ত সমস্যাকে সলভ করেছেন। তিনি যখন বাড়ি ফিরছিলেন ওই ট্রোজান ওয়ার থেকে, যত সমুদ্রে যত প্রবলেমস, যে স্টর্মস, মানে গডের সবাইকে চ্যালেঞ্জ করে তিনি যুদ্ধে জয়লাভ করেছেন। এবং আলটিমেটলি তিনি যখন বাড়ি ফিরেছেন, এখন বয়স হয়ে গেছে, এইবার থেকে কবিতা শুরু হচ্ছে। বলছে ইউলিসিসের এখন বয়স হয়ে গেছে, তিনি এখন রাজা হয়ে আছেন, কিন্তু এই রাজার জীবন তো তার পছন্দ না। সে বলছে যে আমার জীবনে আমার হিরোইক পাস্ট রয়েছে, আমি সারা জীবন যুদ্ধ করেছি, সারা জীবন পৃথিবীকে আবিষ্কার করেছি, এখন এই বসে থেকে একজন কিং হয়ে আমার জীবনে কি লাভ? সেটাই উনি বোঝাতে চাইছেন, এবং তিনি আবার নতুন করে সারা পৃথিবীকে ভ্রমণ করতে চান। এটাই হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন ইউলিসিস কবিতার মধ্যে দিয়ে দেখাচ্ছে। ওকে, বোঝা গেছে? This is the main message of the poem. Okay, am I clear? হ্যাঁ, Okay, ঠিক আছে। okay, okay, thank you.